সর্বভারতীয় নেতা মুর্শিদাবাদে গিয়ে উনকে বুথের নেতা বানিয়ে দেবো আগামী দিনে। বুথ স্তরের নেতা হবে। কি বলছেন আপনি? যুবরাজ যুবরাজ আছে আপনাদের কাছে, আমার কাছে যুবরাজ নওশাদকে হেরে ফুরফুরা শরীফে পাঠিয়ে দেবো হারিয়ে। ও কি বড় সেকুলার আমার জানা আছে, সেকুলার কত আছে সেটা আমি ঠিক টাইম মতো মুখোশ খুলে দেবো। আমরা তো একসময় আমি নিজে প্রতীক জৈনের বিরুদ্ধে বলেছিলাম মমতা ব্যানার্জিকে 2024 সালে। কি বলেছিলেন? যে কেন আমরা থাকতে বা দলীয় নেতৃবর্গ থাকতে, এমএলএরা থাকতে, জেলার সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ থাকতে কেন আইপ্যাকের ছেলেরা দল চালাবে, কিন্তু নওশাদ নিজেকে সায়েন্সা ভাবছে। আপনার সাথে দেখা করেনি ফুরফুরাই, সেটাই রাগ আপনার? আমি ওনার কাছে মানে আপনার সাথে নওশাদেরও জোট হলো না, মিমেরও জোট হলো না, মানে তাহলে হুমায়ুন কবির একাই কি লড়াই করবে? যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোরআন চিনে নিয়েছে, এখন কোরআনের হাদিস মুখস্থ করছে। কোরআনটা যে গরিবের রক্ত চুষে খায় সে আবার গরিব দরদি হয়েছে। নিজে নিজে কেউ যদি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে সেটাকে শহীদ হওয়া বলে না, সুসাইড বলে। শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী আমি অলরেডি ঠিক করে রেখেছি। কি নাম? নাম বলবো না, এখন ডিক্লেয়ার করবো সেদিনকে। ওই মুসলিম না হিন্দু? মুখ্যমন্ত্রী তো কোনো কিছু ধার ধারেন না, উনি ক্ষমতার অপব্যবহার করতে অভ্যস্ত। উনি এতটাই ক্ষমতা লোভী, এর আগে রাজীব কুমারকে যখন সিবিআই তার বাসাতে গেছিল সরকারি বাংলোতে, তখন তিনি সেখানে ছুটে গিয়েছিলেন। বাংলার কোনো রাজনৈতিক দল তাদের শুরুটা আমার মতো 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে কোনোদিন তার দলের সূচনা করতে পারেনি। বর্তমান যে সরকারটা আছে তিনারা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত সরকার। বলেছিল আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ই সব তৈরি আছে। তো সে আজ সেই প্ল্যান কোথায় গেল? ব্রিগেড করবেন হুমায়ুন কবির বলছেন, ব্রিগেড করবেন, রীতিমতো অনেক লোক হবে এরকমটাই বলছেন। আমার সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। হঠাৎ ব্রিগেড কেন করবেন আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে? আরে আমি একটা রাজনৈতিক দল খুলেছি, বাংলার মানুষ তথা ইন্ডিয়ার মানুষ জেনে গেছে যে হুমায়ুন কবির 22শে ডিসেম্বর বাংলার রাজনীতিতে একটা নতুন মানুষকে, নতুন সূর্য, নতুন আলো দেখানোর জন্য একটি রাজনৈতিক দলের মানুষের সামনে নিয়ে আসা হয়েছে। আমার জ্ঞান মতে বাংলার কোনো রাজনৈতিক দল তাদের শুরুটা আমার মতো 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে কোনোদিন তার দলের সূচনা করতে পারেনি। তো সেই মানুষের যে উষ্ণ সমর্থন, সেই সমর্থন নিয়ে আমি বাংলার মানুষকে নতুন করে একটা স্বচ্ছ সরকার মানুষের, বাংলার মানুষকে উপহার দেওয়ার জন্য বা তাদেরকে প্রতিদিনের যে পরিষেবা সেটাকে পাইয়ে দেওয়ার জন্য আমার উদ্দেশ্য হচ্ছে যে এই বর্তমান যে সরকারটা আছে তিনারা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত সরকার। আপনারা সবাই অবগত আছেন যে 25,752 জনের চাকরি চলে গেছে। সেই ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের জন্য বলেছিল আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ই সব তৈরি আছে। তো সে আজ সেই প্ল্যান কোথায় গেল? 25 চলে গেছে, 26 আজকে জানুয়ারি। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, 18তম বিধানসভা নির্বাচন। সমস্ত 25,752 জন তো কোনো অপরাধ করেনি। 4,000, 5,000 ছেলেকে এই সরকার অবৈধভাবে তাদের প্যানেলে করে দিয়েছিল এবং টাকার বিনিময়ে। তার জন্য আজকে তাদের এই আরো 20,000 লোককে আজকে তাদের চাকরি চলে গেল। তাদের বাবা মা, তাদের সন্তান, তাদের স্ত্রী পুত্র। আজকে কি অবস্থা? সব থেকে অর্থনৈতিক অবস্থা, তার পেছনে সমাজের সম্মানিক যে সম্মান নিয়ে ওনারা শিক্ষক হিসেবে ছিল সেটা আজকে কি অবস্থা গেছে। তারপরে আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব, তিনি 3 বছরেরও বেশি সময় জেলের ঘানি টানলেন। আর একজন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনিও জেল খাটলেন।
আমি বলছি মানিক ভট্টাচার্য প্রাইমারি কাউন্সিলের চেয়ারপারসন রাজ্যের, তিনিও 2 বছরের বেশি জেল কেটেছেন, তার স্ত্রী, তার ছেলে, এছাড়াও অনেক ব্যক্তি যারা শান্তিময় সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ এই যে ভট্ট, মুখ্যমন্ত্রী ফাইল নিয়েও চলে এলেন এই যে ইডির কাছ থেকে আরে মুখ্যমন্ত্রী তো কোনো কিছু ধার ধারেন না, উনি ক্ষমতার অপব্যবহার করতে অভ্যস্ত। উনি এতটাই ক্ষমতালোভী যে উনি একটা কোথায় যাচ্ছেন কি করছেন এর আগে ভবানীপুর থানায় ছুটে গিয়েছিলেন। এর আগে রাজীব কুমারকে যখন সিবিআই তার বাসাতে গেছিল সরকারি বাংলোতে, তখন তিনি সেখানে ছুটে গিয়েছিলেন। সবাই তো বাহবা দিচ্ছে যে মুখ্যমন্ত্রী তো ছিনিয়ে আনতে পারলো, তৃণমূল কংগ্রেস কর্মীরা তো বলছেন ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে আন। জুডিশিয়ালে গিয়েছে ইডি, রাজ্যের হাইকোর্টে গেছিল, হাইকোর্ট থেকে ডক্টর সুপ্রা ঘোষ জাস্টিস, তিনি যে কোনো কারণে মেন্টালি প্রেসারে তিনি হিয়ারিং নিতে পারেননি, এজলাস ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তারপরে 14 তারিখে ডেট দিয়েছিলেন আগামীকাল। ইতিমধ্যে সর্বোচ্চ আদালতে গেছে ইডি, দেখুন না কি হয়। জুডিশিয়াল যেহেতু পেন্ডিং আছে আমি কিছু বলতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী সবকিছুকে ছাপিয়ে গিয়ে প্রতীক জৈনের অফিসে গিয়ে যে কাণ্ডটা তিনি ঘটিয়েছেন, এর আগে যতগুলা করেছিলেন তার সমস্তটাকে ছাপিয়ে গিয়েছে। আজকে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলছে আমার পার্টি অফিসে ইডি হানা দেবে, এত সহজ নাকি? পার্টি অফিসে যদি চোর গুন্ডাদের আখড়াখানা হয়, যদি অসঙ্গতি রেখে পার্টি চালানো হয়, যদি পাবলিকের সঙ্গে টাকা তুলে এনে পার্টি অফিসের গোডাউন বানানো হয়, তাহলে সেখানে ইডি যাবে না তো কে যাবে? ইডি তো যাবে। ফোন ল্যাপটপ সব নিয়ে চলে এসছে। নিয়ে এসছে। প্রতীক জৈন কি পার্টি মুভ করতো, মানে পার্টি সব কিছু করতো? আমরা তো একসময়, আমি নিজে প্রতীক জৈনের বিরুদ্ধে বলেছিলাম মমতা ব্যানার্জিকে 2024 সালে। কি বলেছিলেন? যে কেন আমরা থাকতে বা দলীয় নেতৃবর্গ থাকতে, এমএলএরা থাকতে, জেলার সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ থাকতে কেন আই প্যাকের ছেলেরা দল চালাবে? তো উনি বলেছিলেন প্যাক ফ্যাক কিছু থাকবে না, বলেছিলেন 2024-এর নভেম্বরে। ঠিক 2025-এর জানুয়ারিতে এসে আবার তিনি সেই স্থানে নওশাদ আলী কক্ষে বিধানসভায় এসে বললেন, ভাইপুর চাপের কাছে পিছু হটলেন, দিয়ে বললেন যে সবাইকে আইপ্যাককে নিয়েই চলতে হবে। এই তো ওনার দ্বিচারিতা। উনি কখন কি বলেন, কখন প্যাক ফ্যাক করছেন, আবার তখনই তাদেরকে। অনেকটাই দল চালাই, আপনি দেখেছেন? অবশ্যই তিনি যা রেকমেন্ড করেন সেটাই তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে বেড়ায়। মানে তিনি ব্লুপ্রিন্ট রচনা করেন তৃণমূল কংগ্রেসের। আরেকটা বিষয়, সম্প্রতি নওশাদের সাথে আপনার কি হয়েছে, ঘটনাটা কি? আজকে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন। কিছুই হয়নি। নওশাদ আর আইএসএফ বা সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, তিনি একজন সম্মানীয় বিধায়ক। আমি যেমন একটা বিধায়ক, সেও মানুষের জনপ্রতিনিধি। কিন্তু নওশাদ নিজেকে সায়েন্সা ভাবছে যে একটা বিধায়ক জিতে তিনি অনেক মুসলিমদের মাসিয়া সাজছে। কিন্তু আমার তার সম্বন্ধে বেশি কিছু বলার কোনো প্রয়োজন নেই। তিনার বয়সটা যা, তিনার নিজের বয়সটা যা, তার থেকে 10 বছর বেশি আমার পলিটিক্যাল ক্যারিয়ার। ওনার হয়তো 33-34 বছর বয়স, আমার 43 বছর পলিটিক্যাল ক্যারিয়ার। কাজে আমি কাউকে অসম্মান না করে বলছি, উনি বড্ড বেশি চালাকি করছেন। আপনার সাথে মিটিং হয়নি ওনার? আমি ওটা বলবো না, ওনাকে জিজ্ঞেস করুন, যে মিটিং হয়েছে কি হয়নি। উনি অনেক বড় বড় কথা বলছেন। ওনার যদি ইমান নিয়ে উনি চলতে চান, তাহলে একজন ইমানদার মুসলমান কোনোদিন মিথ্যার আশ্রয় নেবে না। কিন্তু সে তো পলিটিশিয়ান, আপনাকে সেটাও মাথায় রাখতে হবে। পলিটিশিয়ান বলে মিথ্যা কথা বলতে হবে? কোথায় লেখা আছে যে পলিটিশিয়ানকে মমতা ব্যানার্জির মতন ভরি ভরি মিথ্যা কথা বলতে হবে? মমতা ব্যানার্জি আজকে 71-তে পা দিয়েছে 50 বছরের রাজনীতিতে। সে মিথ্যা বলছে, দেখছে আমার আর শেষ জামানা।
আমি আজ আছি কাল নেই। তো সে বলতে পারে এর শুরুটা কেন মিথ্যাচার দিয়ে হবে? উনি যে মুসলমানদের মসিহা সাজছেন, কটা ডায়াসে গিয়ে 10,000 20,000 কোথাও লোক হচ্ছে, তো সেটা নিয়ে উনি বিরাট বড় পীর সাহেব সাজছেন। এমনিতেই তো পীরের আওলাদ। আপনার সাথে দেখা করেনি ফুরফুরাই, সেটাই রাগ আপনার? আমি ওনার কাছে দেখা করার প্রত্যাশী নিয়ে আমি যাইনি। আমি ওখানে দরবার শরীফে নামাজ পড়তে গেছিলাম, আর সাবির সিদ্দিকির সঙ্গে কথা বলে উনি আমাকে একবার যেতে বলেছিলেন অনেক আগে থেকে। তো আমি আগের দিন বৃহস্পতিবারে 3টের সময় যাওয়ার কথা, যেতে পারিনি বিশেষ কারণে। তারপরে উনি রাত্রে বললেন যে আপনি তাহলে কালকে আসেন। তা আমি বললাম আমি তো বাবরি মসজিদের স্থানে 4টে জুম্মা পড়েছি, আজও তো জুম্মাতে ওখানে যাব, গিয়ে জুম্মা পড়বো। তো বললো না আপনি আসেন, আপনার সঙ্গে আমার কিছু আলোচনা আছে। তো আমি জুম্মার নামাজ পড়তে মুর্শিদাবাদে রওনা না হয়ে আমি 9টা 10টা গেলে ফুরফুরাই। তো সেখানে গিয়ে সাবির সিদ্দিকির সাথে তিনি যথেষ্ট আপ্যায়ন করেছে, আমাদেরকে ভালোভাবে ব্রেকফাস্ট করেছে, তারপরে লাঞ্চের দাওয়াত দিয়েছিল। আমরা নামাজ পড়ে ওনার সঙ্গে কথা বলে, ওনার আরেকজন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী শ্রদ্ধেয় মানুষ, তিনার কাছে গিয়েছি। তিনি আমার সাথে কোলাকুলি করেছেন, আমাকে অনেক দোয়া করেছেন। তারপরে আমি দেখলাম যে পাশেই নওশাদদের বাড়ি, কারণ অনেক বছর আগে আরেকবার নওশাদদের বাড়ি এমনি গেছিলাম, নওশাদ এবং আব্বার সিদ্দিকী ভাইজানের সাথে কথা বলতে। আমি দেখলাম যখন ইব্রাহিম সিদ্দিকীর সাথে কথা হয়ে গেল, তখন আর নামাজের আর 10 মিনিটও সময় ছিল না। জুম্মার নাম তো নির্ধারিত সময়ে করতে হয়, এমনি যদি জোহরের নামাজ আগে কিছু হয়, কিন্তু জুম্মার নামাজটা তো টাইমেই পড়তে হয়। তো আমি দেখলাম তবু একবার এখানে এসছি, একবার ঢুকি। এমন অসহ্য, এমন অকৃতজ্ঞ। ঢুকলাম, তারপরে তো ওনাদের কেউই নিচে নেই, তো বাড়িতে অনেক লোকজন আছে, আর অনেক সাংবাদিক বন্ধুরাও ঢুকে গেছিল। তারপরে আমি, আমার সঙ্গে সৈয়ব কবির ছিল, ওকে আমি বললাম আমার ফোন থেকে ওকে ফোন করতে। তো ফোনটা রিসিভ করেছে কি করেনি ওটা আমি আজও জানি না। তারপরে দেখা গেল আমি আবার পেরিয়ে আসলাম, নামাজের সময় হয়ে গেছে। আমি সাবির সিদ্দিকী রাস্তাতেই আমাকে নিয়ে দরবারে নামাজ পড়তে যাবেন দাঁড়িয়েছিলেন। হেঁটে গেলাম, পাশাপাশি বসে নামাজ পড়লাম। নামাজ আদায় করার পর আবার বেরিয়ে উনি আমার হাত ধরে নিয়ে ওনার বাড়িতে ঢুকিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বললেন। কিন্তু নওশাদের সঙ্গে আপনার দেখা হলো? নওশাদের সঙ্গে দেখা হয়নি, তোহা সাহেবের সাথেও দেখা হয়নি। প্রথম কিন্তু আমি তোহা হুজুরের কাছে বাড়িতে গেছিলাম, উনিও রাত্রি জেগেছিলেন, বাড়িতে ঘুমিয়েছিলেন, বললো নামাজ পড়তে যাব, সেখানে দেখা হবে। যাই হোক, দেখা হয়নি, উনি আমার কিছু বলার নেই। কিন্তু নওশাদের বাড়িতে যখন গেলাম, তখন তো নওশাদ কিছু কথা বলার দরকার ছিল না, নেমে তো একটা সালাম দিতে পারত। এ কি অভদ্রতা যে যার বাড়ির উঠানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, তো সে তো নেমে একটা। আপনার সঙ্গে দেখা হলে মানে উনি যে সেকুলার পার্টিটা করে সেটা তো আর থাকবে না, আপনি তো পুরো সাম্প্রদায়িক পার্টি করছেন। ও কি বড় সেকুলার আমার জানা আছে, সেকুলার কত আছে সেটা আমি ঠিক টাইম মতো মুখোশ খুলে দেবো। মানে ওনাদের তো সেকুলার, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বললাম তো, নাম দিলে তো কোনো অসুবিধা নাই। আমিও মুখে বলতে পারি যে আমি এই জানি ওই জানি। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোরআন চিনে নিয়েছে, এখন কোরআনের হাদিস মুখস্থ করছে। কোরআনে নাকি লেখা আছে কাউকে মসজিদের জন্য দান করা যাবে না, গরিব মানুষকে দান করা। যে গরিবের রক্ত চুষে খায় সে আবার গরিব দরদি হয়েছে। আমাকে নিদান দিচ্ছে যে হুমায়ুন কবিরকে কেউ টাকা দিয়েন না, ওটা গরিব মানুষকে দেন। তো ওনার কটা ব্যবসা ছিল যে কোটি কোটি আরবপতি হয়েছেন, তো গরিব মানুষের অর্থ চুষেই তো হয়েছে না। ওনাকে তো অনেক হ্যারেস করা হয়েছে, উনি তো বলেছেন কালকে। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার ছোট ছোট বাচ্চাদেরকে এয়ারপোর্টে ছাড়েনি, আমার ওয়াইফকে ছাড়েনি, আমাকে তো ছাড়েননি, কত ঘন্টা ধরে জেরা করা হয়েছে। তো সেটা উনি তো বলেছিলেন যে যদি 10 টাকার কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে স্বেচ্ছায় উনি মানে গলা দিয়ে দেবেন বা ফাঁসির দড়িতে ঝুলে যাবেন। আমার জানা নাই ভারতবর্ষের কনস্টিটিউশনে বা সংবিধানে
নিজে নিজে কেউ যদি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে সেটাকে শহীদ হওয়া বলে না, সুসাইড বলে। আচ্ছা, তার এবং মানে তার মানুষের সমাজের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা বা তা নিয়ে কোনো বেশি আলোচনার কোনো সুযোগ নাই। তিনি তো আর তৃণমূলকে- অপরাধী হুম। যদি সোজা গিয়ে 10 টাকার দুর্নীতি হলে ফাঁসিতে ঝুলে যাবে, তাহলে তো জুডিশিয়াল উঠিয়ে দেওয়ার দরকার, জুডিশিয়াল না রাখলেই হয়। কিন্তু জুডিশিয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে তৃণমূল কংগ্রেসকে তিনি বলছেন আর্মি, নেভি, এয়ারফোর্সের সাথে তুলনা করেছেন, ভাবতে পারছেন? শোনেন, হ্যাঁ, গাল গপ্প অনেক করা যায়। আমার মুর্শিদাবাদ জেলায় 17 তারিখে যাবে, হুম, শুনেছিলাম বহরমপুরে সভা করবে। হুম, তো এখন এক হুমায়ুন কবিরের হুকে বহরমপুরের সভা থেকে নেমে চলে আসছে বেলডাঙ্গায় রোড শো করতে। ও মানে সেই যে সভা মঞ্চটা করবেন বলেছিলেন, আপনি বলেছিলেন ওর থেকে বেশি লোক আমার হবে, হ্যাঁ। সেই সভাটা আর হবে না ওনার। ওনার সভাটা করছে না, উনি রোড শো করতে আসছেন। আর আমি তো নির্ধারিত সভা রেখেছি ডোমকলে। উনি যেখানে করবেন বেলডাঙ্গায়, সেখান থেকে 65 কিলোমিটার দূরে ডোমকল জনকল্যাণ মাঠে ওই দিনই সভা হবে আমার। মানে আপনি একটা ফাইট দিতে চেয়েছিলেন। আমি সবসময় চ্যালেঞ্জ করছি, সর্বভারতীয় নেতা মুর্শিদাবাদে গিয়ে উনকে বুথের নেতা বানিয়ে দেবো আগামী দিনে, বুথ স্তরের নেতা হবে। কি বলছেন আপনি? যুবরাজ? যুবরাজ আছে আপনাদের কাছে, আমার কাছে যুবরাজ প্রবরাজ আমি জানতাম। আমি আরেকটা বিষয়, যে বিষয়টা মেন, আমি বলছি তার মানে আপনার সাথে নওশাদেরও জোট হলো না, মিমেরও জোট হলো না, মানে তাহলে হুমায়ুন কবির একাই কি লড়াই করবে? এসবের জন্য অপেক্ষা করতে হবে। বলছি তার মানে আপনার সাথে এখনো কংগ্রেস, সিপিএম, মিম, নওশাদ কারোরই এখনো জোটের কথা হয়নি? অত আগ্রহ না দেখালেই ভালো হয়। সবাই তো জানতে চাইছে। 1 ফেব্রুয়ারি হ্যাঁ, কার কার সাথে জোট হবে আর কার কার সাথে হবে না, আমি একাই লড়বো না কেউ জোটে থাকবে, সেটা আমি ঠিক সময় মতো বলবো। তবে আচ্ছা, একদম সিপিএম থাকবে যদি, তাহলে থাকবে। হুম। নওশাদ থাকলে থাকবে, আর যদি নওশাদও না থাকে, সিপিএমও না থাকে, আসাদুল্লাহ ওয়াইসি থাকবে হুমায়ুন কবিরের মঞ্চে। এটা আমি জোর দিয়ে বলে দেব, ওয়েসি থাকবে বলছেন? ওয়েসি থাকবে। এবং ওয়েসিকে নিয়ে গোটা বাংলায় হুমায়ুন কবির দেখিয়ে দেবে যে মুসলিম ভোট কারো পৈতৃক সম্পত্তি না। কিন্তু মুখ্যমন্ত্রী 19 তারিখে নামবেন, মুসলিমদেরকে নিয়ে মিছিল করবেন। ওসব মিছিল এতদিন কোথায় ছিল? শুধু মিথ্যাচার করে করে এখন মুসলিমদের মাসিয়া হয়েছে। কোন মুসলিম 22শে ফেব্রুয়ারি আসতে দিন, ভোট ডিক্লেয়ার হতে দিন, কোন মুসলিম ওই জোড়া ফুলে ভোট দেবে না। ভোট যেখানে দেওয়ার তারা প্রস্তুতি নিয়ে রেখেছে, শুধু এখন রিহার্সাল চলছে। রিহার্সালের পর ফাইনাল ম্যাচে যখন নামবো তখন বুঝিয়ে দেবো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 250টার বেশি আসন নিয়ে তারা আসবেন। 150-এ পৌঁছাবে কিনা সেটার গ্যারেন্টি আগে দে, তারপরে 250। 2011-তে কত হয়েছিল? 182, কংগ্রেসের 42, ধরে কত হয়েছিল? 2016-তে কত হয়েছিল? 211, কংগ্রেসকে না বলতে এবারে 200 তবে জিম লুকের ছবি সামনে আসবে, আমার যে জিম লুকের ছবি সেটা সামনে আসবে। 250টার বেশি। শুনেন, ওনাদের এসব মিথ্যা কথার কোনো জবাব হয় না। তৃণমূল কখনো মিথ্যে কথা বলে না, তৃণমূল সত্যবাদী পার্টি। ওরা মিথ্যা বলে বলে, হ্যাঁ, পিসি ভাইপো মিথ্যা আর নাটক করে করে বাংলার মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে। বাংলার মানুষ আজকে এদের কত তাড়াতাড়ি বিদায় করা যায়। আর আমি তো বলেছি যে 1 ফেব্রুয়ারি ব্রিগেড ময়দান থেকে বিদায় ঘন্টা বাজাবো। যতই বড় হামলা জিতবে এবার বাংলা, এইটা একলাই। সে বাংলা তো জিতবেই, বাংলা আমরা সবাই বাঙালি। হ্যাঁ, বাংলা জিতবে তৃণমূল মানে জিতবে। কি মমতা ব্যানার্জি জিতবে? তৃণমূল জিতবে। তৃণমূলের কি বাপের সম্পত্তি নাকি এই বাংলাটা? বাংলাতে অধিকার সবার আছে, বাংলায় জিতবে। বাংলা জিতবে তার আগামী দিনে। উনি তো মাঝে মাঝে বলেন আমি একাই অক্ষ, বিরোধীরাও বলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কি হবে? পিসি হেরে এসছে, এবার ভাইপো গিয়ে কি হয় দেখেন। এবারে ভবানীপুরেও কি টাফ সিট হবে মমতা ব্যানার্জির জন্য? বলতে পারবো না, কিন্তু যদি মমতা ব্যানার্জি থাকে ময়দানে, হ্যাঁ, রাজনীতি করে, হ্যাঁ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন থাকে, হ্যাঁ, আর ভবানীপুর বা নন্দীগ্রাম বা যেখানেই হোক
লোভের তো শেষ নাই এদের। হুম, তো আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যদি ভোটে লড়ে, হুম। তাহলে ওনার বিরুদ্ধে প্রার্থী দেব। শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী আমি অলরেডি ঠিক করে কি রেখেছি। নাম? নাম বলবো না, এখন ডিক্লেয়ার করবো সেদিনকে। ওই মুসলিম না হিন্দু? মুসলিম। আচ্ছা, নন্দীগ্রাম। উনি তো মুসলিম ভোটের বড়াই, তো হ্যাঁ। মুসলিম ভোটটা টেনে নিয়ে আমি, তারপরে তো ওনার কত পার্সেন্ট ভোট থাকে বুঝতে পারবেন। মানে তাহলে- শুভেন্দু তো বলে হিন্দু হিন্দু হিন্দু, হ্যাঁ। তাও হিন্দুর ভোটে জিতবে, আমরা মুসলিমের ভোটে জিতবো, অসুবিধা কি? মানে ফাইট হবে টক করে টক করে। যা হবে দেখতে পাবো। আবার মমতা ব্যানার্জি যদি ওখানে বা অভিষেক ব্যানার্জি যদি কন্টেস্ট করে, তাহলে তো আবার মুসলিম ভোট তো বিভক্ত হয়ে যাবে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ায়? শোনেন, আমি উপরওয়ালায় বিশ্বাসী, মহান আল্লাহ, আমরা আল্লাহ বলি, অমুসলিম ভাইরা ঈশ্বর বলে। তো আমি আল্লাহ বা ঈশ্বরে বিশ্বাসী। আমার মন বলছে, আমি ছোট থেকে বড় হয়েছি, 62+ বয়স হয়েছে, 63-তে পড়েছি। হুম, আমার মন যেটা বলে সেটা 95% মিলে যায়। হ্যাঁ। তা আজকের দিনে আমার মন বলছে, উপরওয়ালা আমাকে বারবার বলছে যে তুমি সঠিক পথে আছো, আগিয়ে যাও। হুম। আগামী দিনে বাংলার মসনদে তোমরা রিমোট কন্ট্রোল বা স্বমহিমায় শক্তি প্রদর্শন করবা। মানে সংখ্যালঘুরা শক্তি প্রদর্শন করবে আপনার হাত অবশ্যই ধরে? অবশ্যই। আপনি মানে সংখ্যালঘুরা উপমুখ্যমন্ত্রী হতে পারে? সংখ্যালঘুরা উপমুখ্যমন্ত্রী বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা আমাদের দলীয় যারা প্রার্থী হিসাবে লড়বে, সংখ্যালঘু আছে, তার সঙ্গে সংখ্যাগুরু আছে। সংখ্যাগুরু থাকবে। আমি তো 182টা আসনে, তার ভিতরে 90টা সংখ্যালঘু প্রার্থী দেব, তাহলে 182 থেকে 90 মানে আরো তার মানে 92টা। নন্দীগ্রামের যে প্রার্থী, সেলিব্রিটি প্রার্থী কিছু? নন্দীগ্রামের যে প্রার্থী আপনার শুভেন্দু এ অধিকারী? বাপরে, এত বড় বড় নেতাদের বিরুদ্ধে সেলিব্রিটি কেউ যাবে হাঁটতে? একজন দক্ষ আইনজীবীকে ওখানে দাঁড় করা। মুসলিম আইনজীবী মানে জব্দ হবে তাহলে দুজনেই? বললাম তো, রাজনীতিতে কারোর সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, লড়াই ইঞ্চিতে তাহলে তো ইঞ্চিতে ভাঙড়েও হবে। প্রার্থী দেবেন নওশাদ যদি জোট না করে? নওশাদ যদি জোট না করে, বাংলার প্রার্থী দেবো এবং নওশাদকে হেরে ফুরফুরা স্বরূপে পাঠিয়ে দেবো, হারিয়ে। কি বলছেন আপনি? আমি যা বলছি তাই। আর যদি নওশাদ পারে, শুভেন্দু অধিকারী পারে, সিপিএম পারে, তা আমার বিরুদ্ধে বেলডাঙ্গা, রেজিনগর 2টো সিটে প্রার্থী দিয়ে আমাকে হারা। বা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডাকছি, ববি হাকিমকেও ডাকছি, হ্যাঁ। একটাই অভিষেক দাঁড়াক আর একটাই ববি হাকিম দাঁড়াক আমার বিরুদ্ধে। দুজনকে যদি না হারাতে পারি, আমি 10 হাত নক্ষত্র দেব কলকাতার রেড রোডের রাস্তায়।